নৈতিক স্কলারের দায়ে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলকে বহিষ্কার জামায়াতের। সংসদ সদস্য পদ বাতিল চেয়ে আজ নির্বাচন কমিশনের চিঠি। নোটিশ পেলে আইনি ব্যবস্থা জানালেন ইসি সচিব। আশুলিয়া এক্সপ্রেসওয়ের খরচ বাড়ল ৯,০০০ কোটি টাকা। একনেকে ৮ প্রকল্প অনুমোদন। ১ বছরের মধ্যে শিল্পে জ্বালানি সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর, জানালো বিটিএমএ। বিভিন্ন জেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে এডিস মশার ঘনত্ব। আক্রান্তদের ঢাকায় স্থানান্তরে বাড়ছে ভোগান্তি। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহতা ঠেকাতে এখনই পদক্ষেপের তাগিদ। হঠাৎ করেই চড়া পেঁয়াজের দর। পাইকারিতে কেজিতে বেড়েছে ১০ টাকা। ২ মাস আগেই সরবরাহ কমার অজুহাত ব্যাপারীদের। অস্বাভাবিক বলছেন বাজার বিশেষজ্ঞরা। বুধবার রাতেও দিল্লির যন্তর মন্তরের কাছে ককরোচ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। টিয়ারশেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনার সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বুধবার রাতে দলটির মুখপাত্র জানান, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে বৃহস্পতিবার ইসিতে চিঠি দেবে দলটি। এর আগে নির্বাচন কমিশন সচিব জানান, নোটিশ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এবং সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সকাল থেকেই বিক্ষোভে নামেন স্থানীয়রা। দেশে এই কেলেঙ্কারির ঘটনার ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দল থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। এক বিবৃতিতে জামায়াত ইসলামী জানায়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী এমন সিদ্ধান্ত নিয়েছে দল। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার হলেই এমপি পদ বাতিল হওয়ার নিয়ম নেই। এমপি পদ শূন্য হতে গেলে নিজ থেকে পদত্যাগ করতে হয়। তবে এমন ঘটনায় ইসির পরামর্শ চাওয়া হলে পদ থাকা না থাকার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের। যদিও দল থেকে তিনি পদত্যাগ করেনি, কিন্তু দলই তাকে ছেড়ে দিয়েছে, দলই তাকে বহিষ্কার করে দিয়েছে। সুতরাং তার ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ওয়াইডার অর্থে, বৃহত্তর অর্থে তিনি আর সংসদ সদস্য থাকছেন না। এরকম কোন অবস্থা হয় তবে নির্বাচন কমিশনের কাছেই যেতে হয় এবং নিজের নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই হয়। এদিকে এ বিষয়ে নোটিশ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। হোসেন জাহিদ, এখন, ঢাকা। এদিকে হত্যা চেষ্টার অভিযোগে জামায়াতের সদ্য বহিষ্কৃত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। এর মধ্যে আনিসুর রহমান নামে একজনকে বুধবার রাতে ফার্মগেট থেকে গ্রেপ্তার করেছে ডিবি। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি জামায়াত এমপির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসে জড়িত সন্দেহে গাড়ি চালককে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এই অভিযোগে ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় মামলা করেন ওবায়দুর রহমান। মামলা দায়েরের পর আমিনুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসিম বিল্লাহ এবং রাকিবুল হাসান। চীনের অর্থায়নে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ ৮০% শেষ হওয়ার পর ব্যয়
এক লাফে 54% বাড়ানো হয়েছে। বুধবার সংশোধিত প্রকল্প প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পায়। এদিনের বৈঠকে 8টি প্রকল্পের অনুমোদন পেয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 14,500 কোটি টাকা। এদিকে টেক্সটাইল খাতের সমস্যার সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া 1 বছরের মধ্যে শিল্প কারখানায় জ্বালানি সংকট সমাধানের আশ্বাস মিলেছে বলে জানিয়েছে বিটিএমএ। বিস্তারিত প্রতিবেদনে। গুরুত্বপূর্ণ নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই, বিনিয়োগ ও চূড়ান্ত অনুমোদনের জন্য নতুন অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সচিবালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উত্থাপিত 9টি প্রকল্পের মধ্যে 8টির অনুমোদন দিয়েছে একনেক, যার ব্যয় ধরা হয়েছে 14,041 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ 3,550 কোটি 44 লাখ টাকা। প্রত্যেকটি প্রকল্প নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। পরে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চলমান ধারাকে সবসময় পর্যবেক্ষণ করছে সরকার। খুলনার রূপসায় একটি সড়ক নির্মাণের অনিয়মের তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। খুলনার একটি রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে রূপসা এলাকায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টটি আজকে পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প গ্রহণ প্রক্রিয়া, প্রকল্পের অর্থায়ন, অর্থ যে ব্যয় হচ্ছে তার যে পুরো প্রক্রিয়া এবং যে সমস্ত খাতে অর্থ ব্যয় হয় সেই অপ্রয়োজনীয় খাতগুলোকে চিহ্নিত করার সবসময় চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো আজকের সভাতেও প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে নানা ডাইরেক্টিভস আছে, অবজারভেশন আছে। এদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের 80% কাজ শেষ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, 5টির নতুন অংশ যুক্ত হয় এই প্রকল্পের খরচ বেড়েছে। ঢাকা আশুলিয়া যে প্রকল্পের খরচটা এখন বৃদ্ধি পেয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে মূলত ডলার রেট একটা বড় আকারে পরিবর্তন ঘটেছে। সেই ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট, ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। ইউটিলিটি লাইন স্থানান্তরের একটা খরচ বৃদ্ধি পেয়েছে আর 5টি নতুন অঙ্গ সংযোজনের খরচ বৃদ্ধি পেয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এ সময় টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। বিকেলে বিজিএমএর নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী 1 বছরের মধ্যে শিল্পের জ্বালানি সংকট সমাধানের আশ্বাস দেন। আমাদের যে সমস্যাগুলো সমাধান হওয়া দরকার এটা আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হলো লং টার্ম যে সমস্যার সমাধান, আর হলো শর্ট টার্ম যেটা আমরা চাই ইমিডিয়েটলি সলভ হয়ে যায়। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে। শর্ট টার্ম সলিউশনে জ্বালানির ক্ষেত্রে মালয়েশিয়ার সাথে একটা চুক্তি হবে। পোশাক খাতে নেওয়া সরকারের স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে, এমনটিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, ঢাকা। দেশে 1700 মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে 200 মিলিয়ন গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন তিতাসের এমডি শাহনেওয়াজ পারভেজ। রাজধানীর একটি হোটেলে জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। জবাবদিহিতা নিশ্চিতে খুচরা বিদ্যুৎ বিতরণ বেসরকারি মালিকানায় দিতে চায় সরকার। সাজিদ আরাফাতের প্রতিবেদন। একদিকে বাড়ছে গ্যাস সংকট, অন্যদিকে বাড়তি দামে এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন। এই দুয়ের সাথে যোগ হয়েছে বিগত সরকারের রেখে যাওয়া বিশাল অঙ্কের বকেয়া বিলের চাপ। এমন অবস্থায় দেশের জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।
আমি প্রাইভেটাইজ করে দিতে চাই। বুধবার দুপুরে দেশের জ্বালানি নিরাপত্তা ও রূপরেখা নিয়ে আলোচনায় মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে দক্ষ, স্বচ্ছ ও বিল আদায়ে জবাবদিহিতা নিশ্চিতে এই খাতকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার চিন্তা করছে সরকার। Government cannot do retail business. I can produce, I can go for generation. Bulk আমি বিক্রি করতে পারি, but not the retail. Retail should be with the private. তো ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হেড। মন্ত্রী বলেন, বিগত সরকার জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে গেছে, সাথে তাদের রেখে যাওয়া ৬৭,০০০ কোটি টাকা বকেয়া নিয়ে চলতে হচ্ছে সরকারকে। এমন অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সবার কোঅপারেশন পাই, বাই দ্য এন্ড অফ আওয়ার টার্ম আই ক্যান লিভ বিহাইন্ড 10,000 মেগাওয়াট, দ্যাট ইজ মাই টার্গেট। আর আপনার সোলারের তো আমরা যে ফ্যাসিলিটি দিয়েছি, ট্যাক্স হলিডে থেকে সব সুবিধা দিয়েছি আমরা। যেসব বাড়িতে আপনার সোলার প্যানেল লাগাবে তাদেরকে আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিবেট দেব। একই আয়োজনে তিতাসের এমডি জানান, ১৭০০ মিলিয়ন ঘনফুট চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে গ্যাসের ঘাটতি প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট। এমন অবস্থায় দেশীয় গ্যাসের উৎপাদন না বাড়লে শিল্প খাত ও আবাসিক গ্রাহকদের পর্যাপ্ত গ্যাস যোগান দেয়া চ্যালেঞ্জিং। টোটাল ফ্র্যাঞ্চাইজ এরিয়ার মধ্যে আমার 12-13টা জেলা আছে, যতগুলো মানে ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে যদি আমি স্মুথলি অপারেট করতে চাই, আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে ২২০০ মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি ১৭০০ পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। স্পেশালি গাজীপুর এরিয়াটা খুবই গ্যাস ক্রাইসিস চলছে, আর আবাসিকের কথা বাদ দিলাম, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী সংকটের জন্য অতীতের সরকারকে দায়ী করেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, গ্যাস অনুসন্ধান ও কূপ খননে যে অবহেলা হয়েছে তার খেসারত দিচ্ছে দেশ। জ্বালানি স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি এই খাতে টেকসই রোডম্যাপ তৈরিতে সমন্বিত নীতিমালার উপর জোর দেন বিশেষজ্ঞরা। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে আছে বিকজ ক্রুড আনতে পারছি না আমরা। আওয়ার রিফাইনারি ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন সৌদি আরব অ্যান্ড ইউএই ক্রুড, বন্ধ হয়ে আছে, পারছি না। এটা যদি ডাইভার্স একটা থাকতো, সোর্স থাকতো, তাহলে হয়তো আমরা সেখান থেকে আনতে পারতাম। এদিকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সোলার সরঞ্জামে সরকার শূন্য শুল্ক সুবিধা ঘোষণা দিলেও বাস্তবে আমদানিকারকরা এ সুবিধা পাচ্ছেন না বলে মন্তব্য করেন এই খাতের ব্যবসায়ীরা। এখানে দুটো জিনিস দরকার, এটা হচ্ছে কোঅর্ডিনেশন দরকার আর সাহসী সিদ্ধান্ত দরকার, যে আমি চাই করব এটা, তাহলে হবে। আপনি প্রাইস কমাবেন, ট্যাক্স বাড়ায় দিচ্ছেন, তো প্রাইস কেমন কমাবেন? জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংকট সমাধান কিংবা নবায়নযোগ্য জ্বালানির প্রসার বাড়াতে সরকার কারিগরি দক্ষতা, প্রযুক্তি ও অর্থায়ন বাড়ানোর দিকে মনোযোগী হবে বলে আশাবাদ ব্যবসায়ী, বিশেষজ্ঞ সহ খাত সংশ্লিষ্টদের। যে আজকে সাজিদ আরাফাত, এখন ঢাকা। বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা শহর থেকে আসা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসার জন্য নিজ এলাকা ছেড়ে ঢাকায় স্থানান্তর বাড়াচ্ছে মানুষের ভোগান্তি। চিকিৎসক ও কীটতত্ত্ববিদদের সংখ্যা এখনই পদক্ষেপ না নিলে আগস্টে সেপ্টেম্বরে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। বিস্তারিত জুনায়না জাফরিনের প্রতিবেদনে। এই শহরে যাপিত জীবনে সমস্যার অন্ত নেই। নানা সংকট আর অসঙ্গতির মাঝেই দিন কাটাতে হয় নগরবাসীকে। এই যেমন অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা, আর এই জমে থাকা পানি নিয়ে আসে ডেঙ্গু আতঙ্ক। হাসপাতাল ঘুরে দেখা যায় গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে ডেঙ্গু রোগীদের ভিড়। রাজধানী তো বটেই, বাইরের জেলা শহর থেকেও ডেঙ্গু রোগী আসছেন ঢাকার হাসপাতালগুলোতে। তারা বলছেন এলাকায় চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ায় ছুটতে হয়েছে ঢাকায়। পাশাপাশি এডিস মশার প্রকোপ কমানোর দাবিও জানান তারা। নারায়ণগঞ্জ জেলায় মশা অনেক বেশি, প্রতি ঘরে একজনের হলো মানে ডেঙ্গু আসছে, মানে হচ্ছে আর কি এরকম। ঢাকায় আসি চিকিৎসা করার জন্য, পরে ডেঙ্গুতে ধরা খাই। কুমিল্লা গরিপুর মেডিকেলে ভর্তি হচ্ছি। আমরা ভর্তি হওয়ার পর ওইখানে 3 দিন নিছি। 3 দিন নেওয়ার পরে আমাদের জ্বর ভালো হইতেছে না। এই মেডিকেলে আজকে 3 দিন আমরা ইনশাল্লাহ সুস্থ, আমাকে আজকে বিদায় দিয়ে দিবে, ছুটি দিবে। পরিসংখ্যান বলছে চলতি মাসে 21 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৭৫৩ জন। গেল জুন মাসে যা ছিল ১,৭০০-র মতো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত ডেঙ্গু দমনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হলে বাড়তে পারে ভয়াবহতা। রোগীদের সুস্থতার জন্য যথাযথ চিকিৎসা সেবা অব্যাহত আছে বলেও জানান তারা। আমাদের স্থানীয় রোগী যেমন ছিল, পাশাপাশি একটা উল্লেখযোগ্য সংখ্যায় বিভিন্ন জেলার রোগী এখানে আসতো রেফার হয়ে। জ্বরে আক্রান্ত হলেই চিকিৎসার আওতায় চলে আসা, নিশ্চিত হওয়া যে উনি
ডেঙ্গুতে আক্রান্ত কিনা। যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমাদের গাইডলাইন অনুসরণ করে চিকিৎসা নিলে তাহলে আর কোনো থাকবে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন জেলায় এডিস মশার ঘনত্বের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে আগস্ট-সেপ্টেম্বরে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলাতে এই মুহূর্তে এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে, যেটি ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার তাগিদই বিশেষজ্ঞের। জুনায়না জাফরিন, এখন, ঢাকা। হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। প্রতিদিন গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। ডেঙ্গুর চোখ রাঙানি ভাবিয়ে তুলছে নগরবাসীকে। এরই মধ্যে নগরীর 6টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি কর্পোরেশন। মশার লার্ভা নিধনে দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হারুনুর রশিদের প্রতিবেদন। এবার কিছুটা আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে 10 থেকে 15 জন ডেঙ্গু রোগী। তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি, ডায়রিয়া সহ নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। জুলাইয়ের 2 তারিখ থেকে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে বুধবার পর্যন্ত ভর্তি হওয়া 242 জন রোগীর মধ্যে 103 জনই ময়মনসিংহ নগরীর। আক্রান্তদের বেশিরভাগই নগরীর নৌমহল, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, লিচুবাগান, বাউন্ডারি রোড, হাজীবাড়ি, নতুন বাজার সহ আশপাশের এলাকার বাসিন্দা। নগরীর আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আউয়াল শেখ। তীব্র জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে বুধবার ভর্তি হন ময়মনসিংহ মেডিকেলে। দ্রুত কমছে রক্তের প্লাটিলেট। ভর্তির পর থেকে স্যালাইন দেয়া হচ্ছে তাকে। একই অবস্থা অন্য রোগীদেরও। দাওয়াত খেতে গেছিলাম আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, মসজিদের নালার সামনের বাসায়। তো ধারণা করছি যে ওইখানে মশা কামড় দিছে। মাদ্রাসা প্রতিকে আপনার ডেঙ্গু সংখ্যা বেশি, ওদিকে মানুষজন বেশি আক্রান্ত হয়, সেই সুবাদে আমি আক্রান্ত হয়েছি। হাসপাতালের নির্মাণাধীন ড্রেনগুলো যেন মশার প্রজনন কেন্দ্র। মশার লার্ভায় সয়লাব, স্বচ্ছ পানির এই ড্রেন। এছাড়া নগরীর আবর্জনাযুক্ত ড্রেন, খালগুলোতেও মিলছে মশার লার্ভা। অপরিচ্ছন্ন বাড়ির আঙিনা, কনস্ট্রাকশন সাইটে জমে থাকা পানি ও ঝোপঝাড়েও বিস্তার বাড়ছে মশার। এতে নতুন করে ডেঙ্গুর চোখ রাঙানিতে শঙ্কিত নগরবাসী। পুরা 3তলা বিল্ডিংয়ের 3তলাতে, নিচতলাতেও আছে, 2তলাতেও আছে। আমার ওয়াইফও আক্রান্ত হয়েছিল। সারা রাত্রে ঘুমাই নেই টেনশনে, মশা কামড় দেয়। এটা আমাদের এলাকার অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে, কারণ এটা ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে গেছে। ডেঙ্গুর হটস্পট 6টি ওয়ার্ডকে অধিক গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানান সিটি প্রশাসক। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, ড্রেন, রাস্তা, খাল খনন পরিষ্কার করছি, আমরা জঙ্গল পরিষ্কার করছি, বিভিন্ন স্কুল কলেজগুলো আমরা বিশেষ স্প্রে করছি। জনগণ যেন একটু সচেতন হয়, তার বাড়ির ছাদটা, তার বাড়ির পিছনটা পরিষ্কার আছে কিনা। এদিকে এডিসের লার্ভা ধ্বংস করতে না পারলে ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ডেঙ্গু মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে তাদের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুরু থেকে আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি, ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। তো এটার মাধ্যমে আমরা ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছি। আমাদের ডাক্তার এবং নার্স সহ যে আমাদের যে টিম আছে, সেই টিম কাজ করতেছে। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে সমস্যা না, সমস্যা হচ্ছে লোকজনদের সচেতন করা এবং ডেঙ্গুর উৎপত্তি স্থলকে ধ্বংস করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা। চলতি বছর ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু নিয়ে ভর্তি হয় 346 জন রোগী। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 10 টাকা। মৌসুম শেষ হওয়ার আগেই পেঁয়াজের সরবরাহ কমার অজুহাত ব্যাপারীদের।
অক্টোবর নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়লেও এবার 2 মাস আগেই দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পেঁয়াজ আবাদে সরকারের নানান প্রণোদনা সত্ত্বেও লোকসানের অভিযোগ অনেকের। আবার চাহিদার তুলনায় বেশি উৎপাদনের পরও এভাবে দাম বাড়াটা অস্বাভাবিক বলছেন বাজার বিশেষজ্ঞরা। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় 28 লাখ টন। গত 3 বছরে গড়ে 11% হারে বেড়েছে পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হয়েও অসময়ে হুট করে বাড়ছে পেঁয়াজের দাম। গেল 10 দিনে পণ্যটির দাম বেড়েছে প্রতি কেজিতে অন্তত 10 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2022-23 অর্থ বছরে উৎপাদন 34,16,000 টন, পরের বছর 37,89,000 টন এবং 2024-25 অর্থ বছরে উৎপাদন বেড়ে দাঁড়ায় 42,50,000 টন। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় ভরা মৌসুমে পেঁয়াজের দাম কেজি প্রতি 25 থেকে 30 টাকা থাকলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। 50 থেকে 70টার ভিতরে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু তার উপর গেলে তখন একটু ঝামেলা, যে না আসলে কিনে খাওয়ালার আবার চাপ দেবে। কিন্তু যে বাজার আছে এতে কৃষকের এখনো লস। আমদানি কমের কারণে পেঁয়াজের বাজারটা একটু বেশি আছে। দেশের মধ্যে অনেক বৃষ্টি, যার কারণে পেঁয়াজ আমদানি তেমন হচ্ছে না, যার কারণে বাজারটাও বাড়তে। দেশে প্রতি বছর পেঁয়াজ আবাদের জমির পরিমাণও বাড়ছে। 2022 থেকে 2026 সাল পর্যন্ত আবাদের জমির পরিমাণ বেড়েছে প্রায় 40,000 হেক্টর। এছাড়াও উৎপাদনে প্রণোদনা দিতে 8,000 কৃষককে বীজ, সার, সংরক্ষণ উপকরণ বিনামূল্যে প্রদান করেছে সরকার। তারপরও লোকসান হচ্ছে বলে দাবি অনেকের। আমরা তো ধরেন ওই সময় কিনেছি ওই 900, 950, 1000 কিনেছি, সেসব পেঁয়াজগুলি আমরা হেনে বেচেছি 18টা, 19টা, 20টা, আমাদের প্রচুর টাকা লস হয়েছে। এখন গ্রামে পেঁয়াজ একটু কমে গেছে। এখন পেঁয়াজের বাজার, আজকের বাজার গেছে, কুষ্টিয়া বাজার গেছে আজকে আপনার 1700 থেকে 1800 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য মতে 2022-23 অর্থ বছরে 7.5 লাখ টন, 2023-24 অর্থ বছরে 6,05,000 এবং 2024-25 অর্থ বছরে 4,82,000 টন পেঁয়াজ আমদানি হয়। মূলত অক্টোবর নভেম্বর মাসে পেঁয়াজ আমদানি করা হতো, তবে এবার ব্যাপক উৎপাদন হওয়ায় আমদানির প্রয়োজন হবে না বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে, যদি দাম আরও বাড়ে, 60-এর উপরে যায়, তখন সরকার সেই পদক্ষেপ সরকার নিতে পারে। পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হওয়ায় আমদানি ব্যয় বাবদ বিপুল ডলার সাশ্রয় হচ্ছে দেশের। তারপরও প্রতি বছর একটা সময় পেঁয়াজের বাজার অস্থির হয়ে ওঠে। তাই উৎপাদন স্থল ও সংরক্ষণাগারগুলোতে সরকারের তৎপরতা বাড়ানোর দাবি ব্যবসায়ী ও ভোক্তাদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ফেনীতে পাইকারি ও খুচরো বাজারে মাছের সরবরাহ কমেছে। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ সব ধরনের চাষের মাছে সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বেড়েছে সামুদ্রিক মাছের দামও। এদিকে টানা বৃষ্টির প্রভাবে কুষ্টিয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরও জানাতে ফেনীর খাজুরিয়া এলাকার মৎস্য আড়ত থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম, আর কুষ্টিয়া পৌরবাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। আমরা শুরুতেই যাব ডালিমের কাছে। ডালিম, মাছের সরবরাহ কমে যাওয়ার কারণটা কি, আর কোন মাছ কি দরে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। আরিফিন, মাছের যে বাজার সেটি মূলত গত 1 মাস যাবতীয় মাছের বাজারে সরবরাহ কম এবং দাম বেশির দিকে যাচ্ছে। তবে গত 1 সপ্তাহ যাবৎ মাছের যে দাম সেটি অন্যান্য গত 1 মাসের ব্যবধানে মাছের যে দাম সেই অনুযায়ী গত 1 সপ্তাহের মাছের যে বাজার সেটি আমরা দেখেছি যে আজকের বাজারে মাছের দাম প্রতি কেজিতে, চাষের মাছ প্রতি কেজিতে আমরা দেখেছি যে একদম 18 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। অপরদিকে সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেসব মাছের দামও কিন্তু আমরা দেখেছি যে 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে বাজারে আজকে আমরা যেটি দেখেছি যে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কার্প এবং পাঙ্গাস এইসব চাষের মাছ আজকের বাজারে এসছে। আমরা যেটি দেখেছি যে আজকের বাজারে বড় সাইজের যেসব কাতল সেগুলো পাইকারিতে এখানে 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, খুচরো বাজারে যেগুলো 450-500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও 1 কেজির অথবা 1.5 কেজির যেসব কাতল মাছ রয়েছে সেগুলো 300 থেকে 350 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, খুচরো বাজারে যেগুলো 400 টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছ আজকের বাজারে আমরা দেখেছি যে 320 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ আজকের বাজারে আমরা দেখেছি যে 220 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও কার্প মাছ আমরা দেখেছি 180 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও সামুদ্রিক যেসব মাছ রয়েছে রূপচাঁদা, বাইলা, সুরমা, নারকেল, লাক্কা, এই যেসব মাছ রয়েছে সব ধরনের মাছই আমরা দেখেছি যে অন্যান্য
গত সপ্তাহের ব্যবধানে আজকের এই যে বাজার, এই বাজারে আমরা দেখেছি যে 18 থেকে 20 টাকা অথবা ক্ষেত্র বিশেষে 25 টাকাও বেড়েছে। আজকের বাজারে আমরা দেখেছি যে সামুদ্রিক যে নারকেলি মাছ সেগুলো 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে, যেগুলো 3টিতে 1 কেজি হয়। এছাড়াও 4টি অথবা 6টিতে 1 কেজি যেসব সামুদ্রিক মাছ সেগুলো আমরা দেখেছি যে 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও রূপচাঁদা মাছ আমরা দেখেছি যে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ আমরা রয়েছে গলদা এবং বাগদা চিংড়ি মাছ আমরা দেখেছি একদম 1000 থেকে 1400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে বাজারে যে মাছের পরিস্থিতি, সরবরাহ পরিস্থিতি, সেটি 2-1 দিনের মধ্যে বাড়তে পারে, আর বাড়লে দামও কিছুটা কমতে পারে। অপরদিকে ক্রেতারা বলেছেন বাজারে যে মাছের যে দাম বৃদ্ধি তার কারণে তাদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। দাম কমলে বাজারে তাদের মাছ কিনতে স্বস্তি বোধ হবে। এই ছিল ফেনীর খাজুরিয়া মৎস্য আড়ত থেকে আমাদের কাছে মাছ বাজারের খবরের সর্বশেষ। ফেনীর পরে আমরা যেতে চাই এবারে কুষ্টিয়ায়, পলাশের কাছে। কুষ্টিয়ায় কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে একটু জানাবেন আমাদের। আরিফিন, সকাল থেকে কিন্তু একেবারে যে মুষলধারে কিন্তু যে টানা যে বৃষ্টি সেটি কিন্তু দেখা মিলছে, এবং বৃষ্টির কারণে কিন্তু বাজারগুলোতে কিন্তু একেবারে ক্রেতা শূন্য রয়েছে, এবং ক্রেতাদের কিন্তু উপস্থিতি একেবারে আসলে কম, এবং এতে কিন্তু আসলে, এবং এছাড়াও যে বাজারে কিন্তু আজকে সরবরাহ কিন্তু কমেছে সব ধরনের সবজির। এতে কিন্তু আসলে দামের যে বিষয়টি সেটি কিন্তু আসলে বেড়েছে, এবং আজকে যে করল্লা সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 50 থেকে 60 টাকা, এবং লাউ দেখছেন যে লাউ কিন্তু আসলে এটিও কিন্তু আসলে বিক্রয় হচ্ছে 30 থেকে যে 40 টাকা, এবং এছাড়াও যে পুঁই শাক সেটি কিন্তু পুঁই শাকের দামও কিন্তু আসলে বেড়েছে, সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে এই বাজারে আজকে 30 টাকা কেজি দরে। এবং এছাড়াও যে বিশেষ করে মরিচের দাম, মরিচ কিন্তু আসলে বেড়েছে 140 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে মরিচ, এবং পটলের দামও কিন্তু সেটি বেড়েছে, এবং সেটি 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বেগুন কিন্তু বিশেষ করে বেগুনের দাম আজকে বেড়েছে 110 টাকায় কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে। এবং একটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু যে ক্রেতাদের উপস্থিতি কিন্তু কম থাকলেও কিন্তু দামের যে বিষয়টি সেটি কিন্তু শুধুমাত্র আসলে যে ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে এই সময়ে টানা যে বর্ষণ, সেই বর্ষণের কারণে কিন্তু যে বাজারে এই যে সবজি ক্ষেতের মাঠে কিন্তু সবজির গাছগুলো কিন্তু আসলে মরে যাওয়া সহ আসলে যে নষ্ট হয়ে যাওয়া, এরকমটি আসলে তারা বারবার কিন্তু তারা এমনটি অভিযোগ করছেন। এতে কিন্তু দামের যে বিষয়টি সরাসরি বাজারে এসে কিন্তু এর প্রভাব কিন্তু পড়েছে, এবং এতেই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং একটু বলে রাখি যে এছাড়াও যে এই যে সকাল থেকে কিন্তু যে পরিবহন যে বিভিন্ন যে সবজি কিন্তু আসার যে বিষয়টি বাজারে কিন্তু আসার বিষয়টি সেটি কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে অনেকে, কেননা আসলে যে বৃষ্টির কারণে কিন্তু সেগুলো কিন্তু ঠিকমতো তারা বাজারে আনতে পারছেন না, এমনটি কিন্তু আসলে রয়েছে। এবং একটু বলে রাখি যে এই পরিস্থিতি কিন্তু এখন রয়েছে। এছাড়াও যে এখানে কিন্তু এখান থেকে কিন্তু যে সেই সবজি কিন্তু ক্রয় করে কিন্তু যে বিভিন্ন যে পাড়া মহল্লায় কিন্তু ভ্যানে করে যে বিক্রয় করেন কিন্তু আসলে যে বিক্রেতারা, এবং এতেই কিন্তু সেটিও কিন্তু তারাও কিন্তু এটা কিন্তু বেগ পাচ্ছেন, এবং সেটি কিন্তু ঠিকমতো তারা নিতে পারছেন। এতেই কিন্তু সবজির দামের যে বিষয়টি সেটি একটু বেড়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে আরিফিন। ফেনী থেকে সুলাইমান ডালিব এবং কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তারা জানাচ্ছিলেন মাছের এবং সবজির বাজারের খবর। শিশুর হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি নির্ণয়ে রাজশাহীতে চলছে চীন বাংলাদেশের যৌথ আয়োজনে মেডিকেল ক্যাম্পেইন। ইতিমধ্যে 3000 শিশুর নিবন্ধন নিশ্চিত করেছে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ক্যাম্পেইনে জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নির্ণয় হলে আক্রান্ত শিশুদের বিনামূল্যে উন্নত চিকিৎসার সুবিধা দেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। রাকিবুল হাসানের প্রতিবেদন। চলছে কোমলমতি শিশুদের হৃদয়ের পরীক্ষা। ছোট্ট হৃদয়ে মারাত্মক কোনো ঝুঁকি আছে কিনা তার আদ্যপান্ত খতিয়ে দেখছেন দেশি বিদেশি চিকিৎসকরা। রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদর্শনী প্রকল্পের আওতায় চীনের ইউনান ফুয়াই, চীনা একাডেমি অব মেডিকেল সায়েন্স ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আয়োজনে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চলছে এই ক্যাম্পেইন। জন্মগত হৃদরোগ চিহ্নিতকরণে গত 10 দিনের রেজিস্ট্রেশন শেষে নগরীর 45টি স্কুল থেকে 3 থেকে 18 বছরের শিশুদের আনা হয়েছে এখানে।
আমরা চেষ্টা করেছি 10টা থেকে 12টা বাচ্চাদের জন্য বুথ রাখতে, সেখানে নির্দিষ্ট কিছু চেক লিস্ট রাখতে, যে জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারি যে বাচ্চার প্যালপিটেশন, আমরা যেটা বলি যে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, হাত পা কালো হয়ে যায় কিনা, শ্বাসকষ্ট হয় কিনা, আগে থেকে হার্টের সমস্যা আছে কিনা। জন্মগত হৃদরোগের চিকিৎসা বিলম্বে মৃত্যু ঝুঁকি বাড়ে, সাথে দীর্ঘসূত্রিতায় পরিবারের আর্থিক ক্ষতি বাড়ায়। প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসা ব্যয় সাপেক্ষ। তাই আগত স্কুল শিক্ষক ও অভিভাবকরা স্বাগত জানালেন চীন বাংলাদেশের এই আয়োজনকে। বিনামূল্যে এই চিকিৎসা করার ফলে একটা স্টুডেন্ট যেমন মানসিকভাবে শারীরিকভাবে ফিট হচ্ছে, ফলে তারা পড়াশোনায় অনেক মনোযোগী হবে। সমস্যা থাকলে তারা এখান থেকে চিকিৎসা ব্যবস্থা করবে বলেছে, এটা আমাদের জন্য বড় একটা সুযোগ। নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতি 1000 শিক্ষার্থীর মধ্যে 5 জনের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি রয়েছে। রাজশাহীতে এ রোগের শিশু বিশেষজ্ঞ না থাকায় পরীক্ষা নিরীক্ষার বাইরে থাকছে একটা বড় জনগোষ্ঠী। তাদের সুবিধায় এই আয়োজন বলছেন চিকিৎসক ও হার্ট ফাউন্ডেশনের সংগঠকরা। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে আছে, কখনো পরামর্শ লাগে, কখনো ঔষধ লাগে, কখনো ইন্টারভেনশন লাগে, কখনো সার্জারি লাগে। এই সেটিংয়ে যা করা সম্ভব তা এখানে করার চেষ্টা করা হবে। শনাক্ত না হওয়ার কারণে অনেক বয়সে এটা ধরা পড়ে তখন এই ডিজিজটা অর্থাৎ এই জটিলতাটা আরও গভীরতর হয়, ফলে তার লাইফ থ্রেটেনিং হয়। ডিভাইস লাগানোর প্রয়োজন হয়, অর্থাৎ ফুটা বন্ধ করার প্রয়োজন হয়, তাহলে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাশি সেটা ডোনেশন হিসাবে দেব। শিশুদের জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নির্ণয়ের এই ক্যাম্পেইনে চীনের অংশগ্রহণ মানব কল্যাণের অংশ, সাথে চিকিৎসা ক্ষেত্রে তাদের প্রযুক্তিগত সুবিধা নেয়ার সুযোগ সৃষ্টি করেছে বলে জানান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। তারা বলছেন আমরা এক্সপার্ট নিয়ে আসব, আমরা দরকার পড়লে লজিস্টিক সাপোর্ট দিব, সেটা ইকুইপমেন্টের সাপোর্ট হতে পারে, সেটা ডিভাইসের সাপোর্ট হতে পারে। আমরা দরকার পড়লে সামনের দিকে কার্ডিয়াক সার্জনকেও নিয়ে আসবো। আপনারা আপনাদের দিক থেকে এগিয়ে আসেন, আমরাও এগিয়ে আসি। 24 জুলাই শুক্রবার শেষ হচ্ছে শিশুদের হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি নির্ণয়ের এই ক্যাম্পেইন। এই 3 দিনে রাজশাহী নগরী সহ 9টি উপজেলার 3000 শিশুকে এই পরীক্ষার আওতায় আনার প্রত্যাশা রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের। রাকিবুল হাসান, এখন রাজশাহী। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে 5 তলা আধুনিক ভবন উদ্বোধনের 3 বছর পার হলেও আলোর মুখ দেখেনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে ভবনের কোটি কোটি টাকার সম্পদ। ভবনটি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। MR রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। 5 তলা বিশিষ্ট নতুন ভবনের ফাঁকা কক্ষে ময়লা আবর্জনার স্তূপ, চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র, টিভি ও পানির ট্যাপ সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। আবার সেখানে বসছে মাদকের আড্ডা। ব্যবহার না হওয়ায় 3 দিন নষ্ট হচ্ছে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। হসপিটালটা উদ্বোধন হয়েছে কিন্তু কার্যক্রম এখনো চালু হয়নি। সবকিছু চুরি হয়ে যাচ্ছে, জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতাল দেখতে মাথা খারাপ, এত সুন্দর চেহারা, পাশে সাইরাম জেলখানার মতো, অথচ চিকিৎসা নেই এখানে। উদ্বোধনের 3 বছর অতিবাহিত হলেও আজও চালু হয়নি আধুনিক সুবিধা সম্পন্ন এই ভবনটি। 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ ভবনটি উদ্বোধন করা হয়। পুরাতন ভবনে নানা সংকটের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে রোগীরা। রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। কোনো প্রবলেম হলে নার্সদের ডাকলেও তারা ঠিক টাইম মতো আসে না। মোটামুটি রোগের কথা বললি আমাদের এখানে চিকিৎসা নেই, ওই যশোর যাও। আমরা চাই নতুন হাসপাতাল চালু হোক। স্বাস্থ্য বিভাগ বলছে কিছু ত্রুটির কারণে ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না, তবে এ নিয়ে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। কিছু অবকাঠামো ত্রুটির কারণে আমরা ওটা আসলে লিফট বা অন্যান্য জিনিসপত্রগুলোর কারণে বেডের কারণে আমরা মোটামুটি ওখানে রোগী শিফট করতে পারিনি। প্রতিদিন এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিচ্ছেন 600 থেকে 1000 রোগী। কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে দ্রুত এই আধুনিক ভবনটি চালু করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এখন ঝিনাইদহ। দিল্লির যন্তর মন্তরের কাছে জনতা ককরোচ পার্টির সমর্থকদের সঙ্গে নতুন দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায় বুধবার রাতে তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে একদল বিক্ষোভকারী, পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
যন্তর মন্তরের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে জ্যামার সক্রিয় করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সিজেপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে দিল্লির পর রণক্ষেত্রে পরিণত হয়েছে মুম্বাই। শহরটিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। আটক হন বেশ কয়েকজন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, গেল এক দশকে বিজেপির শাসনামলে 125টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও একটিরও শাস্তি হয়নি। সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিশ্লেষকদের অভিমত, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে মার্কিন পারমাণবিক খাত। তবে অনেক বিশ্লেষকের শঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পারমাণবিক অস্ত্র তৈরির পথকে সুগম করতে পারে, যা নতুন করে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। অর্ণব প্রসাদের প্রতিবেদন। চলমান ইরান সংঘাতের কারণে টালমাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতির মাঝেই সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় নতুন করে সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন তিনি। চুক্তির বিস্তারিত সম্পর্কে এখনো জানা না গেলেও বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমগুলোর খবর, চুক্তির মেয়াদ হবে 30 বছর। এই সময় সৌদির বেসামরিক পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে প্রযুক্তি ও বিশেষায়িত জ্ঞান সরবরাহ করবে ওয়াশিংটন। তবে চূড়ান্ত অনুমোদনের আগে চুক্তি পর্যালোচনার জন্য কংগ্রেসে পেশ করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করার আগে এটি লাভজনক কিনা তাও খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক খাত আর্থিকভাবে লাভবান হবে, কেননা চুক্তি মোতাবেক রিয়াদ নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি তৈরি বা অন্য দেশ থেকে ক্রয় করতে পারবে না। তবে অনেক বিশ্লেষকের শঙ্কা, চুক্তিটি কার্যকরের পর্যায়ে গেলে তা বিতর্কের জন্ম দিতে পারে, কেননা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির পথ সুগম করতে পারে। এরই মধ্যে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েলকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তির অনুমোদনকে তেল আবিবের জন্য কৌশলগত ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি। עלולה להביא למרוץ גרעין אזורי ולאובדן שליטה מסוכן מאוד. אין באמת דרך לצפות איך ייראה המזרח התיכון בעוד עשור. যুক্তরাষ্ট্র অনেক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তির দিকে নজর রাখছে। বাইডেন প্রশাসনের আমলেও এমন উদ্যোগ নেওয়া হয়, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর তা থমকে যায়। তবে 2025 সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মার্কিন মসনদে বসার পর ফের রিয়াদের সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা শুরু করে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইরান যুদ্ধের বিশাল খরচের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হল $1,15,000 কোটি প্রতিরক্ষা বিল। 216 এবং 212 ভোটের ব্যবধানে বিলটি পাশের পর উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। ভোট মূলত দলীয় ভিত্তিতেই হয়েছে, কারণ 7 জন রিপাবলিকান ছাড়া বাকি সবাই বিলটির পক্ষে এবং 6 জন ডেমোক্র্যাট ছাড়া বাকি সব আইন প্রণেতা বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। পেন্টাগনের জন্য অনুমোদিত এই বিপুল পরিমাণ অর্থের বিরোধিতা করে ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প প্রশাসন সামাজিক কর্মসূচিতে ব্যয় কমিয়ে যুদ্ধের পেছনে অর্থ ঢালছে। এদিকে রিপাবলিকানরা বলছেন, ইরানে যুদ্ধরত সামরিক বাহিনীকে সমর্থন, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সরঞ্জাম ক্রয় এবং মার্কিন সেনাদের 7% বেতন বৃদ্ধি, ব্যারাক ও পারিবারিক আবাসন নির্মাণের মতো সুবিধার জন্য এই বিলটি অপরিহার্য ছিল। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।